এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস নাজরিন খান। দর্শক, আজ আমরা চট্টগ্রাম বন্দরের উন্নয়ন নিয়ে আলোচনা করব। আমরা আজ তিনজন বিশেষ ব্যক্তিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে। একজন চট্টগ্রাম বন্দরে, যিনি আসলে সরাসরি এই বন্দরের সাথে কাজ করছেন, একজন রয়েছেন চিটং ব্যবসায়ী সমিতির সাথে যিনি রয়েছেন, এবং একজন অর্থনীতিবিদকে আমরা সাথে পেয়েছি। শুরুতেই পরিচয় করে দিচ্ছি সাইফ পাওয়ার টেকের ম্যানেজিং ডিরেক্টর, যিনি আসলে আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন। এছাড়াও আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন চট্টগ্রাম বন্দরের পরিচালক সৈয়দ নুরুল ইসলাম, আর আমরা পেয়েছি বিশিষ্ট অর্থনীতিবিদ আহসান মনসুরকে। আজ আমরা চট্টগ্রাম বন্দরের উন্নয়ন নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে এরই মধ্যে চট্টগ্রামে বেশ কিছু বিষয় নিয়ে এবং চট্টগ্রাম বন্দর নিয়ে বিতর্কের তৈরি হয়েছে। আর সেই বিতর্কের প্রধান জায়গায় ছিলেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। আমরা শুরু করছি তাকে দিয়ে আজকের অনুষ্ঠান। আজকের শুরুতে যে বিষয়টি আসলে আমরা আলোচনা করছি, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন, সেখানে আসলে সাইফ পাওয়ারটেক বিশেষ ভূমিকা পালন করছে। আমরা দেখছি সম্প্রতি সময়ে বেশ কিছু বিতর্কেরও সৃষ্টি হয়েছে চিটংয়ে। সেই বিষয়টি নিয়ে যদি একটু দর্শকদের কাছে বলতেন যে আসলে বিতর্কটি কি নিয়ে ছিল এবং কেন ছিল। আসলে চিটাগাং পোর্টে আমরা যখন সাইফ পাওয়ারটা যখন কাজ শুরু করেছে 2006 এবং 2006 এর শেষের থেকে, তো তখন চিটাগাং পোর্টের যে অবস্থা ছিল এবং প্রোডাক্টিভিটির যে অবস্থা ছিল, যে ব্যবস্থাপনার যে বিষয়গুলো ছিল, যেগুলো আমাদের যে আমাদের নুরুল ইসলাম ভাইরা আছে, ওনারা গার্মেন্টস এক্সপোর্ট করে, ওনারা ভালো জানেন। তো সেই জায়গা থেকে আমরা যে জায়গায় নিয়ে এসেছি 2007 পরে থেকে, অর্থাৎ আমাদের জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম ছিল আগে 2006 এর আগে ছিল 10 দিন, 11 দিন, 12 দিন, সেটাকে আমরা নামিয়ে নিয়ে এসেছি 2 দিন, 48 ঘন্টা, 48 আওয়ার্সে নামিয়ে এনেছি। যেখানে প্রোডাক্টিভিটি ছিল আগে মাত্র সিসিটি, যেখানে আমরা মেইন অপারেট করি, সেখানে প্রোডাক্টিভিটি ছিল 2 লক্ষ টিউসের মতো, সেটাতে আমরা নিয়ে এসেছি প্রায় 4.5 লক্ষ টিউস। তো এই যে ডাবল যে ইনক্রিজ হলো, ক্যাপাসিটি ইনক্রিজ হলো, এই ক্যাপাসিটি ইনক্রিজ হওয়ার জন্য যে পিছনে যে জিনিসগুলো কাজ করেছে, যে ওইখানে যারা স্টিবিউডারিং ছিল, স্টিবিউডারিংটা বন্ধ হয়ে, স্টিবিউডারিংটা ওরা করতে পারেনি। ওখানে যে ডক লেবারটা ছিল, যারা চিটাগাং পোর্টটাকে একদম জিম্মি করে রাখছিল, সেটা ডক লেবার বোর্ডটাকে অ্যাবলিশ করে দিচ্ছে গভর্নমেন্ট দিয়ে। কারা জিম্মি করে রেখেছিল? এটা ওখানে যারা ছিল আগে, যারা এই যে পোর্টটাকে নিয়ন্ত্রণ করতো, পোর্টে এই সমস্ত কাজগুলোর সাথে ডাইরেক্টলি যারা রিলেটেড ছিল, তারা এই পোর্টটাকে বিভিন্নভাবে আমি একটা বলতে পারি এটাকে জিম্মি করা ছিল। যে না, জিম্মি যদি না করা থাকতো তাহলে একই ইনফ্রাস্ট্রাকচার দিয়ে যেখানে প্রোডাক্টিভিটি আগে ছিল 2 লক্ষ, সেখানে 4 লক্ষ হয়ে গেল। একই প্রোডাক্টিভিটি, একই মেশিনারিজ, শুধু চেঞ্জ হয়েছে, ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে। তো এই জায়গা থেকে যখন এই যে একটা ডেভেলপ জায়গা চলে আসলো, তখন এখানে যারা ভেস্টেড যে গ্রুপগুলো ছিল, সেই ভেস্টেড গ্রুপগুলো তখন তারা আমাদের পিছনে মানে সোচ্চার হয়ে গেল যে না, আমাদেরকে এখান থেকে সরাতে হবে। কিন্তু আমাদের যে কাজগুলো আমরা শুরু করেছি, এটা গভর্নমেন্টের সমস্ত নিয়ম কানুন মেনে কিন্তু করেছি। এখানে কোথাও কোনো লুফলস নেই। যদি লুফলসই থাকতো তাহলে এই দেখেন 2006 এর শেষে থেকে আজকে 2014 শেষ হয়ে যাচ্ছে। এই বছর এতদিনের মধ্যে নিশ্চয়ই আমাকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হতো গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সির কাছে। কিন্তু এই সময়ের মধ্যে আসলে কি কি উন্নয়ন হয়েছে একটু দর্শকদেরকে ধরে ধরে বলবেন, যে দুর্নীতির বাইরে গিয়ে আপনারা এতগুলো উন্নয়ন করে ফেলেছেন। এই সময়ের মধ্যে আমি আপনাকে বলি, আমাদের একটা পরিসংখ্যান আমরা দিয়েছিলাম, এটা পাবলিকলি আমরা প্লেসও করেছি, যেখানে চিটাগাং পোর্টের সিসিটি একটা স্পেশালাইজড কন্টেনার টার্মিনাল, এবং সিসিটিতে যত হ্যান্ডলিং হয়, এটাতে আপনার 2টা টার্মিনাল আছে, একটা হচ্ছে জেনারেল কার্গোবাদ টার্মিনাল, একটা হচ্ছে কার্গোবাদ, ওখানে কন্টেনার হ্যান্ডলিং হয়। এনসিটির 2টা বার্থে কন্টেনার হ্যান্ডলিং হয়। তো এই 2টা জায়গায় যে কন্টেনার হ্যান্ডলিং হয়, তার চেয়ে সিসিটির কন্টেনার হ্যান্ডলিং যখন হয়, গভর্নমেন্ট কিন্তু একটা এডিশনাল রেভিনিউ পায়। ওই যে গেন্ট্রি ক্রেন যেগুলো আছে, সেগুলোতে 20 ফিট এবং 40 ফিটে ওরা একটা এডিশনাল রেভিনিউ পায়, অন অ্যান এভারেজ প্রায় $20 মতো পায় এক্সট্রা। তো আগে ছিল হচ্ছে 2 লক্ষ টিউস, 2 লক্ষ বক্স হ্যান্ডেল হতো। আমরা যখন স্টার্ট করার আগে, আমরা যখন স্টার্ট করেছি উইথ দ্য সেম মেশিনারি, যেখানে কোনো মেশিনারিজ বসাতে হয়নি, কোনো কিছু হয়নি, এখানে জাস্ট ম্যানেজমেন্টটা চেঞ্জ হয়েছে, সেই 2 লক্ষ টিউস থেকে 4 লক্ষ টিউস হয়ে গেছে। আপনি এবারে চিন্তা করে দেখেন, 4 লক্ষ টিউস মানে কি, 4 লক্ষ বক্স, এই 4 লক্ষ বক্স ইন্টু $20, এটা তো ডাইরেক্টলি এটা একটা চিটাগাং পোর্টের রেভিনিউ, যেটা ইনকামের মধ্যে এটা কিন্তু বিশাল এফেক্ট হয়েছে। আমরা অন অ্যান এভারেজ দেখেছি প্রায় 150 কোটি টাকা এডিশনাল চিটাগাং পোর্ট মানে এটাকে আর্ন করেছে। কিভাবে আর্ন করেছে? জাস্ট ম্যানেজমেন্টটা চেঞ্জ করেছে, টোটাল সিস্টেমটাকে চেঞ্জ ওরা করে নেই, চেঞ্জ বেসিক্যালি আমরা করেছি। আমরা চিটাগাং পোর্ট ওই সময় যে ম্যানেজমেন্ট ছিল, যে প্রসিডিওর, কি প্রসিডিওরে টার্মিনাল অপারেট হবে, এই টোটাল প্রসিডিওরটাকে একটা করে আমরা বলেছি এবং ওইভাবে ইমপ্লিমেন্ট হয়েছে। ওই যেটা আজকে যে চিটাগাং পোর্ট যে সুষ্ঠুভাবে চলতেছে, সেটা কিন্তু তারই ধারাবাহিকতা চলতেছে। তো এই যে ডেভেলপমেন্টটা হলো, একটা ফার্স্ট হচ্ছে রেভিনিউ ডেভেলপমেন্ট হলো। সেকেন্ড, যে 2006-তে আপনারা দেখেছেন পত্রপত্রিকাতে, সবাই জানে, ওনারাও যারা বিজনেস কমিউনিটিতে আছে সবাই জানে, একটা জাহাজে যখন ওনারা গার্মেন্টস এর অর্ডার যখন পায়, এতে ব্যাক টু ব্যাক এলসিতে যখন ইম্পোর্ট কটন অথবা অন্য যে সমস্ত জিনিসগুলো আসে, ওনাদের দরকার যে অন টাইমে শিপমেন্টটা করার জন্য, যে তা না হলে ওনাদের অনেক লস দিতে হয়, অনেক পেনাল্টি দিতে হয়, অনেক কিছু দিতে হয়, এয়ার শিপমেন্ট করতে হয়। তো একটা জাহাজ যখন আউটারে এসে 10 দিন 12 দিন বসে থাকে,
ঢুকতে যে 7-8 দিন, আবার যাওয়ার টোটাল প্রায় 10 থেকে 12 দিন স্টেইং টাইম পোর্টে। তো এই জায়গাটা থেকে নেমে এসে আমরা এটাকে সিস্টেমটাকে চেঞ্জ করার পরে 2 দিনে চলে আসে 48 আওয়ার্স এখন সিসিটি টার্মিনাল থেকে জাহাজ যায়, যেটা আমাদের 2006 এর আগে ছিল 7 দিন, 8 দিন, 9 দিন। তো এই যে জাহাজটা যে 2 দিনে চলে যাচ্ছে, জাহাজ মালিকরা কিন্তু সব মালিকের কিন্তু নিজস্ব জাহাজ না, তারা চার্টার করে। তো প্রতিদিনের চার্টার হয় ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশ চিটাগং এবং সিঙ্গাপুরের রুটে অ্যারাউন্ড $8,000 থেকে $10,000 পার ডে। তো যে জাহাজ মালিক আগে জাহাজটা চিটাগাঙে পাঠাতো, সে কিন্তু ক্যালকুলেশন করতো যে ওই যে আমাকে 10 দিনে থাকতে হবে, 10 দিনে ইন্টু $10,000, তার মানে $1,00,000 তার বেশি মানে এইটাকে সে কি করতো, এটাকে সে ফ্রেটের উপরে চার্জ করে দিত। তো যখন এই আপনার টার্ন অ্যারাউন্ড টাইম, দ্যাট ইজ স্টেইং টাইম, যখন 2 দিনে চলে এসেছে, তখন কিন্তু তার কিন্তু ওই $70,000-80,000 কিন্তু লাগতেছে না। এবং ফ্রেট, আজকের ফ্রেট এবং তখনকার ফ্রেটের ভিতরে ক্যালকুলেশন করে দেখা যায় ফ্রেট কিন্তু অনেক কমে এসেছে। ফ্রেট যখন কমে আসতেছে তখন কিন্তু আপনার গার্মেন্টসের তো ওনাদের একটা বেনিফিট হচ্ছে। এট দ্য সেম টাইম যে সমস্ত কনজিউমার গুডস বাংলাদেশে ঢুকতেছে, বাংলাদেশে আমরা যারা ইউজ করতেছি, সাধারণ জনগণ যেটা ইউজ করতেছে, সেটার উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট হচ্ছে। তার মানে টোটাল ইকোনমিতে কিন্তু একটা ইম্প্যাক্ট হচ্ছে। এই যে আসলে চিটাগাং পোর্টের উপরে বাংলাদেশের ইকোনমি অনেক কিছু ডিপেন্ড করে, এবং এটা আমি মনে হয় আমার সাথে ওনারা যারা যেখানে সরকার চিটাগংকে দ্বিতীয় রাজধানীর কথা চিন্তা করছে, সেখানে বন্দরের আসলে অগ্রগতি না করে তো এই মুহূর্তে আসলে কোনো উপায় নেই। আমি শুনবো আপনার কথা সৈয়দ নুরুল ইসলাম, একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনারা যারা ব্যবসায়ী মহল আছেন, যারা সরাসরি পোশাক শিল্পের সাথে জড়িত এবং প্রতিদিন এই বন্দরের এই কন্টেইনার আপনাদেরকে হ্যান্ডেল করতে হয় এবং এই বন্দরেই চলাচল করতে হয়, আপনারা আসলে কতটুকু উপকৃত হচ্ছেন এবং এই উন্নয়নের জন্য আসলে করণীয় কি? গত 20 বছর ধরে ইনফ্যাক্ট ইউ ক্যান সে আই এম স্লিপিং উইথ দ্য চিটাগং পোর্ট, লিভিং উইথ চিটাগং পোর্ট, কারণ আমার বিজনেসের পুরো অংশটাই হ্যান্ডেল করে চিটাগং পোর্ট, যেহেতু আমি ইম্পোর্ট এবং এক্সপোর্টের সাথে ইনভলভ। আর যেহেতু আমি চিটাগং এর ব্যবসায়ী, চিটাগং এর সন্তান, চিটাগং এর ব্যবসায়ী বলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেন, প্রমোটারে বলেন, যাই কিছু বলেন না কেন, চিটাগং বন্দর ইজ ভেরি সেন্সিটিভ ফর মি। চিটাগং বন্দর কিন্তু বাংলাদেশের ইকোনমির লাইফ লাইন। আর চট্টগ্রাম বন্দর নিয়ে আমরা প্রচুর হতাশ ছিলাম এবং চট্টগ্রাম বন্দরকে বলতে গেলে একটা মাফিয়া চক্র অবরুদ্ধ করে রেখেছিল। তত্ত্বাবধায়ক সরকারের আমলে চট্টগ্রাম বন্দর রিফর্মটা শুরু হয়। লাস্ট তত্ত্বাবধায়ক সরকারের আমলে রিফর্ম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে আশার আলো দেখি। আমি শিওর আমার অন্যান্য বন্ধু বান্ধবরাও আশার আলো দেখবে, শত লিমিটেশন থাকা সত্ত্বেও। আপনি যদি কম্পেয়ার করেন 6 বছর আগের চট্টগ্রাম বন্দর আর আজকের চট্টগ্রাম বন্দর, ইজ টু ডিফারেন্ট স্টোরি। চট্টগ্রাম বন্দর 6 বছর আগে যা ছিল আজকে কিন্তু তা না, কিন্তু চট্টগ্রাম বন্দর আয়তন খুব বেশি বড় হয় নাই। আমাদের কিছু ইকুইপমেন্ট ওখানে অ্যাড হয়েছে, মডার্নাইজ হয়েছে, ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি বেড়েছে, যে কারণে অলমোস্ট 2.5% অপারেশন বেড়ে গেছে। আপনি হঠাৎ করে ডেকেছেন যে কারণে আমি হালের তথ্যগুলো নিতে পারিনি, আমি কুইকলি ইন্টারনেট সার্চ করে দেখলাম চট্টগ্রাম বন্দরের কিন্তু গত 5 বছর থেকে আজকের পর্যন্ত কন্টেইনার হ্যান্ডলিং আর টোটাল কার্গো হ্যান্ডলিং ইজ মোর দেন 2.5, অর্থাৎ ডাবলের চেয়ে বেশি বেড়েছে। তার অর্থ হচ্ছে চট্টগ্রাম বন্দরে যে স্টেক হোল্ডাররা কাজ করছে এবং সরকারের ম্যানেজমেন্ট সবকিছু মিলে চট্টগ্রাম বন্দর একটা মুভমেন্ট শুরু করেছে, কিন্তু ইটস লং ওয়ে টু গো। আপনি আমাকে যদি প্রশ্ন করেন আমি বলবো লং ওয়ে টু গো, কারণ চট্টগ্রাম বন্দরের এফিসিয়েন্সি বাড়লেই যে আমি উপকৃত হবো তা না। আমি ডেফিনেটলি উপকৃত হবো এক সময় যখন আমার 13 দিন 14 দিন কার্গো অফলোড আনলোড আর জন্য টাইম লাগতো, সেটা এখন 2 days আর 2.5 days এর মধ্যে হয়ে গেছে। আমার কাট অফ টাইম কমে গেছে, আমার কার্গো কুইকলি সিঙ্গাপুর যেতে পারছে। দিস আর অল গুড, কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস বলতে যেটা বুঝাই সেটা কিন্তু 5 বছর আগের তুলনায় এখন অনেক বেড়ে গেছে। এই কস্ট অফ ডুইং বিজনেস করার জন্য জেনারেল চট্টগ্রাম বন্দরে ইনভলভ, তার মধ্যে সাই পাওয়ারটেক ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার্স। এবং এখানে অনেকে আছে, কন্টেইনার হ্যান্ডলার আছেন, কন্টেইনার ডিপু জানার আছেন, এখানে স্টেভেডার আছেন, ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং আছেন, ফ্রেট ফরওয়ার্ডার্স আছে, সো মেনি স্টেক হোল্ডার্স আর দেয়ার। এবং এমনভাবে নিয়ন্ত্রণহীনভাবে ওনারা চার্জ করছেন, সেখানে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে গেছে। আমি আসলে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন নিয়ে, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন নিয়ে আমি আমার স্বপ্নের কাছাকাছি না হলেও চট্টগ্রাম বন্দরের জায়গায় আসছি, বাট একজন স্টেক হোল্ডার হিসেবে, অর্থাৎ আমি বলি চট্টগ্রাম বন্দর একজন ব্যবহারকারী হিসেবে আমি মনে করি চট্টগ্রাম বন্দরের যে কস্ট অফ ডুইং বিজনেস ইজ রিয়েলি গেটিং এক্সপেন্সিভ, হুইচ ইজ আমাদেরকে এটা কম্পিটিশনের বাইরে নিয়ে যাচ্ছে। নীতি নির্ধারক মহলের কাছে আমার আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ থাকবে, তারা এই জিনিসটা দেখবেন। আর চট্টগ্রাম বন্দর নিয়ে যেসব পত্রপত্রিকার যেসব জিনিসগুলো দেখেন, আমি চট্টগ্রামের ছেলে, আমি বলতে গেলে একটা রাজনৈতিক পরিবারের ছেলে, আমি রাজনৈতিক দিকটা না দেখে আমি বলবো যে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে কিছু তথাকথিত রাজনৈতিক নেতৃবৃন্দের নেতৃত্বে একটা মাফিয়া চক্রের জন্ম কিন্তু স্বাধীনতার পর থেকে। তারা বিভিন্ন সময় রং বদলিয়েছে, তাদের ক্যারেক্টার বদলে, এজেন্ডা কিন্তু একটা,
এজেন্ডা হচ্ছে চট্টগ্রাম বন্দরে যে শ্রমিকরা ছিল সেই শ্রমিকদেরকে ব্যবহার করে তাদের নিজের পকেটে কিছু টাকা জমা দেওয়া। সেখান থেকে মডার্নাইজেশনের কারণে শ্রমিকের ব্যবহার হাতের আবার কায়িক শ্রমের ব্যবহার অনেক কমে গেছে, কারণ এখন ইকুইপমেন্ট হ্যান্ডেল করছে, প্রাইভেটাইজেশন হয়ে গেছে, ম্যানেজমেন্ট স্কিল বেড়েছে। যারা শ্রমিকের ঘাড়ের উপর পা রেখে টাকা ইনকাম করতেন তাদের মধ্যে একটা অসহিষ্ণুতার সৃষ্টি হয়েছে এবং তারা নামে বেনামে ছলে বলে কৌশলে কোনদিন কোন একটা গত সপ্তাহে আমি একটা কোন একটা অনুষ্ঠানে বলেছিলাম আমাকে অনুষ্ঠানের উপস্থাপিকা বেশ করে নাকি আবুল আর কাবুল মিলে একটা সিন্ডিকেট, আবুল কাবুল আমি জানি না, দেয়ার ইজ এ সিন্ডিকেট, দেয়ার ওয়াজ এ সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা কিন্তু এখন সক্রিয় এবং তারা ইন্টারাপশন করছে। এই ইন্টারাপশন করতে গিয়ে চট্টগ্রাম বন্দরের যতটুকু না ক্ষতি হচ্ছে তার থেকে অনেক বেশি ক্ষতি হচ্ছে বহির্বিশ্বে যারা চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে ব্যবসা করে। আপনি দেখেন আমরা বলি আমরা উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট ম্যানুফ্যাকচার ইন দ্য কান্ট্রি, অর্থাৎ উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস এক্সপোর্টিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা আগামী 5 বছরের মধ্যে লার্জেস্ট গার্মেন্টস এক্সপোর্ট কান্ট্রি হব। এই গার্মেন্টস যাচ্ছে কোথায়? এই গার্মেন্টস গুলো তো মঙ্গল গ্রহে যাচ্ছে না, এই গার্মেন্টস গুলো কনজিউমারের কাছে যাচ্ছে। কনজিউমার কারা? আমেরিকা, ইউরোপ, জাপান, ব্রাজিল, মেক্সিকো, অস্ট্রেলিয়া, অর্থাৎ আমাদের মার্কেটের কনজিউমাররা যখন দেখে, অর্থাৎ বায়ার যখন দেখে চট্টগ্রাম বন্দরকে ইন্টারাপশন এখনো যায়নি, যে কোনো সময় চট্টগ্রাম বন্দর বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময় চট্টগ্রাম বন্দর স্ট্রাইকের আওতায় আসতে পারে, তখন কিন্তু বায়ার আমাকে অর্ডার প্লেস করতে ভয় পায়। দেশীয় যে স্ট্রাইক তার থেকে অনেক বেশি ক্ষতিকর চট্টগ্রাম বন্দরের স্ট্রাইক। সারা বাংলাদেশ ব্যাপী স্ট্রাইকও কিন্তু আমরা ম্যানেজ করে আমাদের কার্গো নিয়ে যাওয়ার জন্য, কিন্তু চট্টগ্রাম বন্দর যখন স্ট্রাইক হয় তখন কিন্তু আমি সত্যিকার অর্থে অবরুদ্ধ হয়ে যাই। তাই আমি মনে করি সরকারের নীতি নির্ধারক মহলকে আমি বলবো এই জায়গায় সজাগ দৃষ্টি রাখার জন্য। চট্টগ্রাম বন্দরের জেনারেল স্ট্রাইক হোল্ডার ওনারা যারা ব্যবসা করেন তারা নিয়ম মেনে করছেন কি অনিয়ম মেনে করছেন আমি সত্যিকার অর্থে জানি না, কিন্তু সরকারের যদি মনিটরিং ঠিক থাকে তাহলে ওনার দাদার সাধ্য নাই অনিয়ম করার। সো আই এম শিওর আমরা একটু অর্থনীতিবিদ আহসান মনসুরের কথা শুনবো।